ভোটারদের যে ধরনের ধারণা বা তার প্র্যাকটিস যেটা, সেটা কখনোই এই ধরনের একটা ভোটের ব্যবস্থার সাথে সহনশীল না। উপস্থিত নির্বাচন কর্মকর্তা অথবা পোলিং এজেন্টদের কাছে পড়ে দেওয়ার যদি সহযোগিতা চান, এবং এর ভিতর থেকে কেউ কেউ চেষ্টা করবে যে এটি পড়ার পাশাপাশি মার্কাটা মনে করিয়ে দেওয়া যে এই মার্কাটা একটা ভোট দেন। গণভোটকে আমি তিনটা আসপেক্ট থেকে দেখি। প্রথম জায়গাটা হচ্ছে এর ভেতর থেকে আপনি নেক্সট যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের প্রতি একটা অবিশ্বাস তৈরি করে দিচ্ছেন। সেটা কিরকম? আপনার একটা সংসদ হচ্ছে সার্বভৌম, কনস্টিটিউশন অনুযায়ী সংসদ সার্বভৌম, সংসদ সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনি সংসদ নির্বাচনের আগে গণভোট দিয়ে এবং তার সাথে আলাপ আলোচনা করে যুক্ত করে দিলেন। আপনি বিশ্বাস করছেন না যে নির্বাচনের মধ্য দিয়ে যারা পার্লামেন্টে বসবে তারা এটি সংস্কার করবে। এই যে অবিশ্বাসের জায়গাটা, এই অবিশ্বাসের পেছনে একটা দীর্ঘ রাজনীতি আছে। বাংলাদেশে যে 1-11-এর যে পলিটিক্সটা এসেছিল এবং সেই পলিটিক্স থেকে পলিটিশিয়ানদেরকে বিচ্ছিন্ন করার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের বেশ কয়েকজন প্রজেক্ট ডিরেক্টরকে আমি এই সরকারের আশপাশে দেখছি, এবং তাদের মাথার মধ্যে সেই 1-11-এর কনসেপ্টটা এখনো আছে। রাজনীতিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করো, রাজনীতিকে অন্যদের হাতে নিয়ে যাও। নেক্সট পার্লামেন্টকে অবিশ্বাস করার, সন্দেহের রাজনীতির একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করতে যাচ্ছেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশটা বা নেক্সট যে ইলেকশন, এটি তো পরিচালিত হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী। রুমিনাপা আইনের মানুষ, আমাদের কনস্টিটিউশনের এখন পর্যন্ত যেটাকে আমরা ফলো করছি, সেখানে কি গণভোটের কোনো অপশন আছে? না। তাহলে আমাদের ইলেকশন কমিশন তারা যে ওথ নিয়েছিল, তারা কিসের উপরে ভিত্তি করে ওথ নিয়েছিল? কি করবে? তারা কনস্টিটিউশন ফলো করবে, তাই তো? তো এখন আপনি জুলাইয়ের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী আপনি গণভোটটা করতে যাচ্ছেন। আমাদের পলিটিশিয়ানরা জুলাই ঘোষণার প্রতি তাদের অঙ্গীকার আছে, দায়বদ্ধতা আছে। কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন কমিশন যে গ্রাউন্ড, তার যে সমস্ত জায়গায় কাজ করার কথা, সেখানে ইলেকশন কমিশন তার সংবিধানের যে বিষয়টি নেই, সেটি নিয়ে একটা গণভোটের আয়োজন করতে যাচ্ছে। আজকে হয়তো আপনার আইনের ভয়ে, মবের ভয়ে কেউ এই প্রশ্নটা করছে না, কিন্তু কখনো না কখনো এই প্রশ্নটা উঠবে যে ইলেকশন কমিশন তার নির্ধারিত এজেন্ডার বাইরে এই কাজটি করতে পারে কিনা। এই কাজটি তো ইলেকশন কমিশন করবে, এই কাজটি করতে পারে কিনা। তৃতীয়ত হচ্ছে এটি যে ইমপ্লিমেন্ট, যেটা আপনি যেভাবে করতে চাচ্ছেন, আমাদের দেশের নাগরিকদের, ভোটারদের যে ধরনের ধারণা বা তার প্র্যাকটিস যেটা, সেটা কখনোই এই ধরনের একটা ভোটের ব্যবস্থার সাথে সহনশীল না। আমাদের প্রতীক দেখে আমরা ভোট দেওয়ায় অভ্যস্ত। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ করা হয়, ইলেকশনের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, আমাদের নাগরিকদের, ভোটারদের একটা বিরাট অংশ এই ম্যানিফেস্টো জানে না, পড়েন না, বা পড়ার সেই ধরনের সুযোগও তাদের নেই। তাদের কাছে আপনি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছেন হ্যাঁ এবং না দেওয়ার জন্য। এর ফলে আপনার কতগুলো টেকনিক্যাল প্রবলেম আপনি পড়বেন। যিনি এই প্রশ্নপত্রটি, আমি শুনলাম যে লাল রং দিবেন, নীল রং দিবেন, যে রঙই দেন না কেন, তিনি যখন বুঝতে পারবেন না, সেখানে উপস্থিত নির্বাচন কর্মকর্তা অথবা পোলিং এজেন্টদের কাছে পড়ে দেওয়ার যদি সহযোগিতা চান, আপনার এর ভেতর থেকে একটা প্রতিযোগিতা শুরু হবে। ওই ভোটারকে কোন দলের এজেন্টরা সহযোগিতা করবে, এবং এর ভেতর থেকে কেউ কেউ চেষ্টা করবে যে এটি পড়ার পাশাপাশি মার্কাটা মনে করিয়ে দেওয়া যে এই মার্কাটা একটা ভোট দেন। আপনি বাইরের যে রাজনৈতিক সংঘাত, 400 গজের বাইরের যে সংঘাত, সেই সংঘাতটা টেনে নিয়ে আসছেন বুথের মধ্যে। যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, আমার ধারণা কি, মোটামুটি আমরা যাদেরকে চিনি, তাদের একটা বড় অংশ ইউনিয়ন পরিষদ নির্বাচন কন্ডাক্ট করার কোনো এক্সপেরিয়েন্স তাদের নেই। তারা ঢাকায় বসে যেভাবে ভাবছেন, ওই ভোলার একেবারে প্রত্যন্ত অঞ্চল অথবা গাইবান্ধার চরাঞ্চলের মানুষের ধারণা, তাদের যে প্র্যাকটিস, এই জিনিসগুলো অনেকেই জানেন না, এবং সেই কারণে এই ধরনের একটা বিষয় অনেকটা গায়ের জোরে জবরদস্তি করে এটি চাপিয়ে দিচ্ছে, এবং এর ভেতর থেকে আগামী নির্বাচনটা বিশৃঙ্খলার যে সংখ্যাগুলো করা হচ্ছে, সেই সংখ্যাটা আরো বাড়বে বলে আমার ধারণা।
কিন্তু সরকার তো বারবার কথা দিচ্ছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভোট আসলে হতে যাচ্ছে এবং এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ভোটের ইতিহাস। তাহলে এত মানে বিশৃঙ্খলার আশঙ্কা কেন আমাদের আসলে পড়তে হচ্ছে? স্বপ্নে যদি খান বিরিয়ানি তো খাওয়া ভালো, আপনি কেন নিচে চিতই পিঠা আর ওই শুটকি ভর্তা খাবেন? তো আমাদের সরকার যে স্বপ্নটা দেখছে, আপনার মাঠের অবস্থাটা বিবেচনায় রাখতে হবে। মাঠের যে সংঘাত, সেই সংঘাতটা আমাদের 10-15 জন মানুষ যদি অনুসারী হয়, ঢাকা শহরে যা খুশি তাই করা যায়। একটা মব ক্রিয়েট করব, আপনাকে ট্যাগ লাগাবো, আপনি দোসর, তারপরে আপনার বাড়িতে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঠিকানা দিয়ে দেওয়া হচ্ছে, অমুক গুলশানের অমুক রোডের এই বাড়ির এত নম্বর ফ্ল্যাটে থাকে, এবং এর ভেতর থেকে যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগটা আছে, সেই গ্রাউন্ডটা আমাদের এখানে এক্সিস্ট করছে। এই ধরনের একটা পরিস্থিতিতে আপনি কিভাবে একটা শান্তিপূর্ণ ভোটের আশা করেন? এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে রাজনীতিতে আপনি শুরুটা যেটা করেছেন, সব কিছুই ক্ষমতা কিনা, ইয়েস সব কিছুই ক্ষমতা। ক্ষমতা যদি না হয়, আমি কয়েকদিন আগে একটা টেলিভিশনে বলেছিলাম যে আমাদের এখানে পলিটিক্স, আমি জামাতের রাজনীতির ক্রিটিক করতে গিয়ে বলেছিলাম যে তাদের পলিটিক্সটা অনেকটা মৌলভীবাজারের 7 রঙা চায়ের মতো।